পড়ছিলাম তুষারিণী, কলমে সানজিদা আক্তার মুন্নি। পর্ব সংখ্যা 5। দেখতে দেখতে 4টি দিন স্মৃতির পাতায় ধূসর হয়ে গেছে। সেদিন রাতের পর নুসার জ্বরটা এতটাই তীব্র আকার ধারণ করেছিল যে বিছানা ছেড়ে উঠে বসার মতো শক্তিটুকু অবশিষ্ট ছিল না ওর শরীরে। তবে এই অসুস্থতার মধ্যেও সবচেয়ে স্বস্তির নাকি কষ্টের বিষয় হলো, এরপর থেকে ইথান আর নুসার ছায়াও মারায়নি। নুসার খোঁজ নেওয়া তো দূর, প্রয়োজন ছাড়া একটা কথাও বলেনি সে। বিছানায় শুয়ে শুয়ে নুসার মনে অদ্ভুত এক হাহাকার জেগেছিল। ইথানের এই আচরণ তাকে প্রতিনিয়ত বিদ্ধ করেছে। মনের কোণে বারবার একই প্রশ্ন উকি দেয়, তার বারবার তাদের সম্পর্ক কি বলে শরীর কেন্দ্রিক, এর বাইরে কি কোনো অস্তিত্ব নেই? শুধু কি শারীরিক চাহিদার প্রয়োজনে তাদের এই কাছে আসা? যদি তাই না হবে, তবে এত ক্ষত, এত আঘাত সে কার জন্য, কিসের আশায় সহ্য করছে? ইথানের এই নিষ্পৃহতা নুসার অসুস্থ শরীরটাকে আরো বেশি অবশ করে দিয়েছিল। যাই হোক, নুসা এখন অ্যাভিনিউ আনাতোল ফ্রান্স রাস্তায় হাঁটছে। জীবনটা তার কাছে সবসময়ই এক দুর্গম পথ। আজও সেখানে নতুন এক বাধার পাহাড় এসে দাঁড়িয়েছে। যে রেস্টুরেন্টে সে কাজ করে, সেখানে গত 1 মাস ধরেই গুঞ্জন চলছে এর মালিকানা পরিবর্তন হবে। নুসা প্রাণপণ চেষ্টা করেছে অন্য কোথাও কাজ খোঁজার, কিন্তু পায়নি। আগামীকালেই তার এখানে শেষ কাজ। এরপর নতুন মালিক আসবেন। তিনি চাইলে তাকে রাখবেন, নয়তো নির্মমভাবে ছাঁটাই করে দেবেন। অনিশ্চিত ভবিষ্যতের চিন্তায় নুসার হাত পা ঠান্ডা হয়ে আসছে। সন্ধ্যার প্যারিস, আলো ঝলমলে শহরের বুকে এক বুক হতাশা নিয়ে এলোমেলো পায়ে হাঁটছে নুসা। গত 5 মাসে প্রায় 6 লাখের মতো টাকা দেশে পাঠিয়েছে সে, কিন্তু ঋণের বিশাল গহ্বর সেই সব টাকাই গিলে খেয়েছে। গত 1 মাস ধরে বাড়িতে একটা পয়সাও পাঠাতে পারেনি নুসা। অথচ দেশে ভাই বোনের স্কুলে ভর্তির সময় হয়ে গেছে। ঘরে বাজার নেই, হাত একদম খালি। কি এক ভয়াবহ পরিস্থিতি! কারো কাছে ঋণ চাইবে সেই উপায়ও নেই। সবাই ভাববে মেয়ে বিদেশে থাকে, নিশ্চয়ই গাড়ি গাড়ি টাকা কামাচ্ছে। আর তার বাবা, তিনি না খেয়ে মরে যাবেন, তবুও কারো কাছে হাত পাতবেন না। নুসার এখানে আসার জন্য সেই ঋণ করা 6 লাখ টাকা খরচ হয়েছিল। তারা সপ্তাহটা আর ইথানের বাবা মায়ের দিকে তাকিয়ে থাকলে শোধ হবে না। বিয়ে নিয়ে আসা নিয়ে অল্প হলেও খরচ তো করতে হবে। আর খরচ কিভাবে করবেন? ঋণ ব্যতীত উপায় নেই। বাবা, সেই ঋণের বোঝা নুসাকেই বইতে হচ্ছে। এসব ভাবতে ভাবতে নুসার চোখ ভিজে আসে। ভিড়ের মধ্যে নিজেকে আড়াল করে, চোখের পানি মুছতে মুছতে এক ধার দিয়ে হাঁটতে থাকে। ঠিক তখনই মাস্ক পরা এক ভদ্রলোক তার পাশে এসে দাঁড়ান এবং তার সাথে তাল মিলিয়ে হাঁটতে শুরু করেন। নুসা প্রথমে খেয়াল করে না, কিন্তু খানিক বাদেই কৌতূহলী হয়ে আর চোখে লোকটির দিকে তাকায়। লোকটার চোখের দিকে তাকাতেই নুসার বুকের ভেতরটা ধক করে ওঠে। মুখ ফুসকে বেরিয়ে আসে, এজার ভাইয়া না? মাস্কের আড়ালে থাকলেও লোকটির কালচে নীল চোখ দুটো চিনতে নুসার ভুল হয় না। পরক্ষণে অবশ্য মনে হয়, এই দেশে তো অনেকেরই এমন চোখ থাকে, হয়তো অন্য কেউ। কিন্তু নুসার দ্বিতীয় ধারণাটাই ভ্রল প্রমাণিত হয়। ওটা এজারই। বিলাসবহুল রাজকীয় জীবন আর পরিচিতির বিড়ম্বনা থেকে মুক্তি পেতে মাঝে মাঝে এভাবেই সাধারণ মানুষের মতো মাস্ক পরে শহরের রাস্তায় হাঁটতে বের হয় সে। এজার নুসার চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে শান্ত গলায় জিজ্ঞেস করে, তা চোখের পানি কেন তোমার নুসামণি? নুসা তড়িঘড়ি করে মাথা নিচু করে ফেলে। ঠোঁটের কোণে একটা মিথ্যা হাসি রেখা টেনে পরিস্থিতি সামলানোর চেষ্টা করে বলে, না না, ওটা এমনি, বাড়ির কথা মনে পড়ল হঠাৎ। এজার অবশ্য সেই মিথ্যাটুকু ধরে ফেলেছে কিনা বোঝা যায় না। তবে সে প্রসঙ্গ পাল্টে প্রশ্ন করে, তার শরীর ঠিক আছে তো এখন? মন খারাপ বেশি? নুসা অবাক হয়ে এজারের দিকে তাকায়। মানুষটা কত আলাদা, কি শান্ত, কি ভদ্র তার ব্যবহার। তার কথায় চলনে বলনে কি ভীষণ এক পরিপক্কতা। ইথান যদি তার সাথে অন্তত এর অর্ধেক ভালো ব্যবহারও করতো। দীর্ঘশ্বাস গোপন করে নুসা মুচকি এসে জবাব দেয়, ঠিক আছে এখন, আলহামদুলিল্লাহ, মনটা ভালোই আছে। ওই একটু হালকা খারাপ আর কি। এজার মাথা নেড়ে সায় দেয়। তারপর জিজ্ঞেস করে, ও তাই এখন কি ফ্রি আছো? হ্যাঁ, এই তো বাড়ি ফিরবো। আপনি ফিরবেন না? ফিরবো। আচ্ছা চলো একসাথেই বাড়ি যাই। আচ্ছা। প্যারিসের ব্যস্ত রাস্তার পাশাপাশি হাঁটতে থাকি দুজন। টুকটাক কথা হয়। কথার ফাঁকে ফাঁকে নুসা অনুভব করে এই এক অদ্ভুত প্রশান্তি। বাড়ি ফিরে নুসা নিজের ঘরে চলে যায়, আর এজার পা বাড়ায় তার নিজের কক্ষের দিকে। নুসার মনের ভিতর জমে থাকে মেঘটা এজারের সামান্য সান্নিধ্যে কিছুটা হলেও হালকা হয়ে যায়। নুসা ধীর পায়ে রুমে প্রবেশ করতেই থমকে যায়। সোফায় বসে আছে ইথান। সে খুব গম্ভীর মনোযোগ দিয়ে কিছু ফাইল চেক করছে। নুসার চোখে বিস্ময় ইথানকে দেখে। সাধারণত রাত 3টে-4টের আগে যার টিকিটিও দেখা যায় না, আজ সন্ধ্যা 7টা না বাজতেই সে ঘরে হাজির। বাহ, কি পরিবর্তন!
এভাবে নুসা অবশ্য ইথানের দিকে বেশিক্ষণ মনোযোগ দেওয়ার প্রয়োজন মনে করে না। সে সোজা ড্রেসিং রুমে চলে যায়। বোরকার হিজাব পাল্টে ফ্রেশ হওয়ার জন্য বেছে নেয় হাঁটুর নিচ অব্দি ঝোলানো একটি কালো ওয়ান পিস আর সাদা সালোয়ার। পোশাক নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে সে। ঝরঝরে একটা গোছল ছেড়ে ধীর পায়ে বেরিয়ে আসে নুসা। সে বেরোতে ইথান ফাইল থেকে মুখ তুলে এক পলক তাকায় তার পানে। পর মুহূর্তেই দৃষ্টি সরিয়ে আবারও ফাইলের দিকে তাকায়। কিন্তু মন মানতে চায় না। মন বলে আরও একটিবার তাকাতেই। তো দেখি তো কেমন সুন্দর লাগছে। ভেতর থেকে অদম্য এক কৌতূহল ইথানকে বাধ্য করে আবারও নুসার দিকে তাকাতে। তাই অবাধ্য অন্তরে বাধ্য হয়ে সে নুসার দিকে তাকায়। সদ্য গোসল করে আসা নুসাকে দেখে ইথানের চোখ আটকে যায়। তার মুখে চোখে এখনও পানির বিন্দু লেগে আছে। হাঁটু ছুঁই ছুঁই কৃষ্ণবর্ণ ভেজা কেশরাজি কিছুটা এলোমেলো হয়ে কাঁধে আর গলায় লেপ্টে আছে। নুসার বা চোখের কোণে একটা ছোট্ট লাল তিল আছে। সে তিলটা পানির ছোঁয়ায় আরও বেশি চকচক করছে। কালো সাদা পোশাকের আবরণে এই সাধারণ নুসাকেও ইথানের চোখে অমায়িক অসম্ভব অসাধারণ লাগছে। ইথানের এই মুগ্ধ দৃষ্টি নুসার নজর এড়ায় না, কিন্তু সেই চাওয়াকে পাত্তা দেয় না। ওড়নাটা মাথায় টেনে নিয়ে সে ঘর থেকে বেরিয়ে যায়। একবারের জন্য ইথানের দিকে তাকানোর প্রয়োজন সে বোধ করে না। আর করার যথেষ্ট কোনো কারণ বা কার্য তার কাছে নেই। রুম থেকে বেরিয়ে লিভিং রুমে আসতেই গ্র্যানির সঙ্গে দেখা হয় নুসার। নুসাকে দেখেই তিনি আবদার করে বসে, নুসা বোন, এক কাপ চা দে তো, একদম খাঁটি সিলেটি চা, ওইসব হাবি যাবি টি কফি না। নুসা মূলত চা খেতেই নিচে নেমেছিল। এই মিষ্টি আবদার শুনে সে মৃদু হেসে উত্তর দেয়, আচ্ছা গ্র্যানি, দিচ্ছি। বাঙালি মাত্রই চায়ের প্রেমে মশগুল, কিন্তু ধমনীতে যাদের সিলেটি রক্ত তাদের কাছে চা কেবল একটি পানীয় নয়, এটি এক আজন্ম ধ্যানের নাম। এই বাঁধনহারা ভালোবাসা সাধারণের চেয়ে দ্বিগুণ নয়, বরং শতগুণ আবেগ মিশিয়ে তারা চুমুক দেয় চায়ের কাপে। সিলেটের কুয়াশা ঘেরা সকাল মানেই ধোয়া ওঠা চায়ের সুবাস, আর সন্ধ্যা নামের আগেই রাস্তার টেবিলে চায়ের অপরিহার্য আবাহন। দুপুর গড়িয়ে অলস বিকেলে কিংবা অকারণে কিছু খেতে চাওয়া জীবনের সব সমীকরণে একটাই উত্তর, তা হলো এক কাপ কড়া লিকারের চা। ঘন দুধ চায়ের স্বাদ ছাড়া সিলেটিদের দিনই শুরু হতে চায় না, আবার শেষও হয় না। মাথা ধরে হোক কিংবা মন খারাপ অথবা আড্ডার ঝড় তোলা কোনো বিকেল, সিলেটি জীবনের চা ছাড়া সবই বড় পানসে, বড়ই বেরসিক। আজ 7 সমুদ্র আর 13 নদী পাড়ি দিয়ে গ্র্যানি সুদূর ফ্রান্সে, কিন্তু ভিনদেশি হাওয়া কি তার মাটির টান কিংবা চায়ের নেশা ভোলাতে পারে? অ্যাশার পরিবারের 3 জন মানুষ, নুসা, ইথানের মা এবং ইথানের গ্র্যানি, চায়ের প্রেমে মগ্ন এক 3 মূর্তি। এই 3 প্রজন্মের 3 সিলেটি রমণীর প্রবাসের যান্ত্রিকতার মাঝেও বুকে আঁকড়ে ধরে রেখেছেন চায়ের প্রতি চিরতর ভালোবাসা। 2 কাপ ধোয়া ওঠা চা নিয়ে নুসা গ্র্যানির পাশে এসে বসে। 1 কাপ তার দিকে এগিয়ে দিয়ে বলে, এই নাও গ্র্যানি। তাদের পাশেই বসেছিল এভা। সে বসে বসে টিভিতে শো দেখছে। এভা ইথানের ছোট বোন, বয়স 21। বয়সে নুসা এভার চেয়ে 2 বছরের বড় হলেও তাদের সম্পর্কটা বন্ধুর মতোই। এভা অবাক হয়ে টিভি থেকে নজর সরিয়ে তাদের দিকে তাকিয়ে বলে, কিরে, তোদেরকে তো শুধু চাই খেতে ইচ্ছে করে, এত চা কেমনে খাস তোরা? চায়ের কাপে তৃপ্তির চুমুক দিয়ে নুসা দার্শনিক ভঙ্গিতে বলে, আমাদের জন্ম থেকেই চা খেয়ে অভ্যাস। চা মানে কি জানিস? চা হলো এক টুকরো ভালোবাসা, সে তুই বুঝবি না। এভা এ শুনে মুখটা ভেঙচি কেটে বলে, হয়েছে, আর জ্ঞান দিতে হবে না। এর মধ্যেই এজার এসে সেখানে দাঁড়িয়ে পকেট থেকে একটা লিন্ট চকলেট বের করে নুসার দিকে বাড়িয়ে দিয়ে বলে, এই নাও নুসা, চকলেট খাও, মন আরও ফ্রেশ হবে। নুসা সরল মনেই হেসে চকলেটটা হাতে নেয় আর কৃতজ্ঞ চিত্তে বলে, ধন্যবাদ ভাইয়া। এজার নুসার হাসি মুখ দেখে নিজেও আলতো হেসে এভার পাশে বসতে বসতে বলে, আরে না, ধন্যবাদের কি আছে। এভা আর এজারকে ধাক্কা দিয়ে বলে ওঠে, আমারটা কই, তুই আবার কে? এজার খুনসুটি করে এভাবে কথাটা বলে। এভাকে সে নিজের বোনের মতো স্নেহ করে, আর এভাও সারাদিন তার পেছনে ছায়ার মতো লেগে থাকে। এভা এবার এজারের পেটে কনুই দিয়ে হালকা গুঁতো দিয়ে বলে, আমি তোমার পাতানো সতীন। তাদের কাণ্ড দেখে গ্র্যানি নুসার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলেন, দেখ, এত বড় ধামড়া ধামড়িগুলো কেমনে বাচ্চাদের মতো মারামারি করে। নুসা হেসে কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই ওপরতলা থেকে একজন মেয়ে দ্রুত পায়ে নিচে নেমে আসে। হাঁপাতে হাঁপাতে বলে, নুসা ম্যাম, আপনাকে ইয়ং মাস্টার ডাকছেন, এক্ষুনি রুমে যেতে বললেন। ডাক শুনেই নুসার ভেতরটা কেঁপে ওঠে। সে যেতে চায় না, তার মন, তার প্রাণ, তার অস্তিত্ব ইথানের ছায়াও মারাতে চায় না, কিন্তু সে এটাও জানে এখন না গেলে পরিণতি ভালো হবে না। ইথানের অবাধ্য হওয়ার মাসুল তাকে কড়াই গন্ডাই দিতে হবে। তাই অনিচ্ছা সত্ত্বেও চাটা দ্রুত শেষ করে রুমের দিকে পা বাড়ায় সে। হাতে ধরা থাকে এজারের দেওয়া সেই চকলেটটা।
রুমের অভ্যন্তরে পা রাখতেই নুসা একদম আদিম ও নিরেট অন্ধকারের সম্মুখীন হয়। সেই অন্ধকার শুধুমাত্র আলোর অনুপস্থিতি নয়, বরং এক ভারী ও নিশ্চল স্তব্ধতা যা পুরো ঘরকে আষ্টেপৃষ্টে জড়িয়ে রেখেছে। পুরো রুমটা অন্ধকারে ডুবে আছে, আর এই ঘনঘোর আধারের বুক চিরে এক স্ফুলিঙ্গ জন্ম নিয়েছে। সোফার উপর আয়েসে ভঙ্গিতে বসে আছে ইথান। তার হাতে লাইটার থেকে নির্গত এক চিলতে শিখাই এখন এই বিশাল শূন্যতার একমাত্র সাক্ষী। ইথান তার অধরে রাখা সিগারেট অগ্নিসংযোগ করে, আর সেই ক্ষণস্থায়ী আগুনের আভা ক্ষণিকের জন্য তার তীক্ষ্ণ নাসিকা আর বিষণ্ণ চোখের ওপর আলো ফেলে, আবার মিলিয়ে যায়। ইথান অপলক দৃষ্টিতে তাকিয়ে রয় ক্ষুদ্র আগুনের দিকে। নুসা দরজার চৌকাঠি স্থবির হয়ে দাঁড়িয়ে এসব দেখে আটকে ওঠে। ইথানকে ভয়ঙ্কর মনে হচ্ছে তার কাছে। নুসা কাঁপা কাঁপা পায়ে দু কদম এগিয়ে গিয়ে ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? এত অন্ধকার কেন? ইথান কোনো উত্তর দেয় না, নিঃশব্দে উঠে দাঁড়ায়। তারপর কোনো এক ভয়াবহ ঝড়ের মতো নুসার দিকে এগিয়ে আসে। কাছে এসে খপ করে নুসার হাতটা টেনে ধরে, অন্য হাতে তার কোমরটা শক্ত করে জড়িয়ে ধরে নিজের পাঁজরের কাছে টেনে নিয়ে তীব্র শ্বাস ফেলে ইথান হিসিয়ে বলে, তোমার কি প্রয়োজন, কি চাই তোমার, বলো আমাকে, এক্ষুনি বলো, আমি সব এনে দেব, সব রেডি করব। কথাটা বলেই ইথান নুসার কোমর খাবলে ধরে, তাকে হালকা করে শূন্য তুলে নেয়। ইথানের এমন উন্মাদ আচরণে নুসার গলা ভয়ে শুকিয়ে কাঠ হয়ে আসে। তীব্র ভয় ও মনে দাগ কাটতে শুরু করে। হঠাৎ এসব কেন জিজ্ঞেস করছে? ইথানের স্পর্শে নুসার গা ঘিনঘিন করে ওঠে। সে ছটফট করতে করতে বলে, আমার কিছুর প্রয়োজন নেই, আপনি ছাড়ুন আমাকে। এ কথা শুনে ইথান হাতে থাকা সিগারেটটা আরেকবার টানে। তারপর নুসার মুখের উপর ভক ভক করে ধোঁয়া ছেড়ে দিয়ে কঠিন গলায় বলে, যদি কিছু নাই লাগে তাহলে এজারের কাছ থেকে চকলেট নিলে কেন? ওর সাথে একই গাড়িতে বাড়ি ফিরলে কেন? ক্রোধে ইথানের চোখ জ্বলছে। সে চলন্ত সিগারেটটা পাশে অ্যাস্ট্রেতে পিষে ফেলে দিয়ে ইথান হাত বাড়িয়ে বেডসাইড টেবিল থেকে মানিগানটা তুলে নেয়। তারপর যন্ত্রটা সরাসরি নুসার মুখের সামনে তাক করে টিগার চেপে ধরে। চেপে ধরতেই মুহূর্তের মধ্যে গান থেকে কাঁচা ডলারের নোটগুলো নুসার মুখে এসে আষ্টে পড়তে থাকে। সাথে বাতাসের শস্য শব্দের মাঝে ইথানের যান্ত্রিক অথচ কঠোর কণ্ঠস্বর ভেসে ওঠে, তোমার টাকার প্রয়োজন, এই নাও টাকা, আর ওই চকলেটটা এক্ষুনি আমার হাতে দাও। এই তীব্র অপমানে নুসার দু চোখ ফেটে কান্না আসতে চায়। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে ওঠে, কিন্তু সে নিজেকে সামলে নেয়, যথাসম্ভব সামলে নেয়। এই অপমান সে কিছুতেই ইথানকে জিততে দেবে না। ইথানের চোখের দিকে তাকিয়ে সে এজারের দেওয়া চকলেটটা ইথানের মুখের সামনে ধরে দাঁত চেপে একটানে প্যাকেট ছিঁড়ে ফেলে। তারপর এক মুহূর্ত দেরি না করে চকলেটটা নিজের মুখে পুরে নিয়ে চিবোতে চিবোতে স্থির দৃষ্টিতে ইথানের দিকে তাকিয়ে বলে, আমি খাবো, আপনি কি করবেন করুন। কন্ট্রাক্টে তো স্পষ্ট লেখা আছে আমরা একে অপরের ব্যক্তিগত বিষয়ে নাক গলাবো না। আমাকে কে কি দিল আর আমি কার কি জিনিস রাখবো সেটা আমার ব্যক্তিগত বিষয়। আপনার তো কেবল আমার শরীর প্রয়োজন, সেটা নিয়েই থাকুন। কিছুক্ষণ পর ঘরের ভেতর এখন আবছা আধার, এক ভুতুড়ে নিস্তব্ধতা। নুসরা বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে বসে আছে, তবে স্বাভাবিকভাবে বসে নেই। তার দুহাত একসঙ্গে শক্ত করে বাঁধা, সেই দড়ির অপর প্রান্ত বাঁধা বেডের এক কোণে। একইভাবে তার দুই পাও একসঙ্গে বেঁধে রাখা হয়েছে। নুসা ছটফট করছে, শরীর মুচড়ে এই বাঁধন থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করছে, কিন্তু কোনো প্রকার লাফটাফ হচ্ছে না। ইথান তাকে ছাড়ছে না। ইথান ঠিক তার সামনেই বসে আছে, চোখে মুখে এক কঠিন প্রশান্তি। ইথানের মুখে মুখে তর্ক করা আর অবাধ্য হওয়ার এই শাস্তি সে নির্ধারণ করেছে নুসার জন্য। নুসা ইথানের নির্লিপ্ত মুখের দিকে তাকিয়ে চিৎকার করে ওঠে, আমাকে এভাবে বেঁধে রেখে কি লাভ আপনার? ছেড়ে দিন না, আমার কষ্ট হচ্ছে। ইথান ঠোঁট বাঁকিয়ে হাসে, তাচ্ছিল্য সুরে বলে, হলে হোক, তাতে আমার কি? আমি তো বলেছিলাম চকলেটটা আমাকে দিতে, যদি দিতে তাহলে এত কিছু হতো না, ছেলেটি সুইট হার্ট। কথাটা বলেই ইথান গা থেকে নিজের টি শার্ট খুলে একপাশে ছুঁড়ে ফেলে। তারপর ধীর লয়ে নুসার দিকে এগিয়ে আসে। নুসা ভয়ে কুঁকড়ে যায়, ভাবে হয়তো এখনই ইথান তার উপর ঝাঁপিয়ে পড়বে, কিন্তু ঘটে ঠিক তার উল্টোটা। ইথান নুসাকে ওভাবে অসহায় অবস্থায় বন্দি রেখেই তার পাশ কাটিয়ে নিজের জায়গায় গিয়ে শুয়ে পড়ে। নুসা বিস্ময়ের আতঙ্কে চিৎকার করে ওঠে, ইথান এমন করবেন না, দয়া করে ছেড়ে দিন, দয়া করুন একটুখানি। ইথান বালিশে মুখ গুজে আরাম করে শুতে শুতে নির্লিপ্ত কণ্ঠে জবাব দেয়, আমার অবাধ্য হওয়া আমি একদম পছন্দ করি না, তাই এই শাস্তি যাতে সারা জীবন মনে থাকে, সারা রাত এভাবেই থাকো, তাহলে ইথানের কথার অবাধ্য হওয়ার ফল হাড়ে মজ্জায় টের পাবে। রাত এখন 4টে। নুসার ঘুম ভাঙে, কিন্তু সে চোখ মেলতে পারছে না। জোর করে ঘুমের ওষুধ খাইয়ে দিলে যেমন যন্ত্রণা হয়, ঠিক তেমনই এক তীব্র মাথা ব্যথা আর আচ্ছন্নতা অনুভব করছে নুসার মন মস্তিষ্ক।
অনেক কষ্টে চোখের পাতা টেনে ধরে সে তাকানোর চেষ্টা করে। খেয়াল করে তার পা এখন আর বাঁধা নেই, কিন্তু সারা শরীরে আঠার মতো চটচটে কিছু একটা লেগে আছে। সাথে নাকে এসে বাড়ি খাচ্ছে এক তীব্র মিষ্টি ঘ্রাণ। নুসা ভালো মতো চোখ খুলে চারিদিকে তাকায়। নিজের অবস্থান আর পারিপার্শ্বিক দৃশ্য দেখে তার হুঁশ উড়ে যাওয়ার জোগাড়। সে এখন আর তাদের ঘরে নেই, সম্পূর্ণ ভিন্ন একটা রুমে তাকে রাখা হয়েছে। তার চেয়ে ভয়াবহ বিষয় হলো সে একটা বাথটাবের ভেতর শুয়ে আছে। তার গলা অবধি ডুবে আছে ঘন গলানো লিন্ট চকলেটে। শুধু তাই নয়, বাথটাবের ঠিক ওপরে সিলিং থেকে টপ টপ করে তার শরীরের উপর আরও চকলেট পড়ছে। এসব কি? নুসা প্রথমে ভাবে হয়তো সে কোনো দুঃস্বপ্ন দেখছে। স্বপ্ন থেকে বের হওয়ার জন্য সে পাগলের মতো চারিদিকে তাকাতে থাকে। ঠিক তখনই তার চোখে পড়ে ইথানের দিকে। বাথটাবের ঠিক পাশেই একটা চেয়ারে বসে ইথান বেশ আয়েশ করে একটা আপেল খাচ্ছে আর নুসার এই নাজেহাল অবস্থা দেখছে। ইথানকে দেখে আতঙ্কে নুসার গলা দিয়ে চিৎকার বেরিয়ে আসে। এইসব কি করেছেন আপনি ইথান? ইথান আপেলে কামড় বসিয়ে শান্ত গলায় বলে, কেন মিস সিলেটি, তোমার পছন্দ হয়নি? তুমি তো চকলেট খেতে চেয়েছিলে, যার জন্য এজারের কাছ থেকে চকলেট নিয়েছিলে। তাহলে এখন এসব জিজ্ঞেস করছো কেন? ইথানের কথা শুনে নুসা নিশ্চিত হয়ে যায় এই লোকটা সাধারণ কেউ নয়। ইথান পুরোদস্তুর একটা সাইকোপ্যাথ। এর মাথার ভাবনা কোনোটিই স্বাভাবিক নয়। সামান্য একটা চকলেটের জন্য কেউ এমন কাণ্ড করতে পারে? নুসার গা গুলিয়ে আসছে। ছি, কি জঘন্য একটা পরিস্থিতি। নুসা অসহায় গলায় ইথানকে বলে, আমাকে এখান থেকে তুলুন না প্লিজ, আমি আর পারছি না। আমি কথা দিচ্ছি জীবনও আর কারো কাছ থেকে চকলেট নিব না। ইথান চেয়ার থেকে উঠে দাঁড়ায়। নুসার দিকে খানিকটা ঝুঁকে এসে বলে, সিলেটি সুইটহার্ট, তুমি না বড্ড বোকা। কেন নেবে না? নিও, আরো বেশি করে নিও। ইথানের এই বিদ্যুৎপাতক কথা শুনে নুসা তার মুখের দিকে শুধু চেয়ে থাকে। তার অসহায়ত্ব এখন রাগে পরিণত হয়েছে, ভীষণ রাগে। অন্যের সাহায্যে অনেক সহ্য করেছে সে, আর নয়, এবার নিজের পক্ষ থেকে নিজেই নিজের পক্ষ থেকে কিছু একটা করতেই হবে। আজ ইথান যা করলো তার সব সীমা ছাড়িয়ে গেছে। এই ভেবে নুসা আচমকা দুই হাতে ইথানের কলার চেপে ধরে। সর্বশক্তি দিয়ে হ্যাচকা টান মেরে তাকেও বাথটবে ফেলে টেনে নেয়। ইথান এমন কিছু হবে তা গুণাক্ষরেও ভাবেনি, তাই টাল সামলাতে না পেরে সে হুমড়ি খেয়ে বাথটবে নুসার উপর পড়ে।